জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই মূল পাঠ শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই মূল পাঠ শুরু করব। শ্রী শ্রী রাম ঠাকুর লীলাকথা পার্ট 1 পার্ট 2 বেশ কিছুদিন আগে এই পরপর দুটো পার্ট আপলোড হয়েছিল। আজকের এই পার্টটা পার্ট 3। একবার ঠাকুরের কাছে তার কয়েকজন ভক্ত শিষ্য এসেছিলেন। প্রচণ্ড সংকটে ছিলেন তারা, কেননা তখন সেই সময় যুদ্ধ আসন্ন ছিল, আর সরকারের তরফ থেকে তাদের সেইখান থেকে অনেক বেশ কয়েকজন লোক, একজন নয়, নোটিশ এসেছিল যে তাদের সেখান থেকে চলে যেতে হবে। সেখানে বিমান ঘাঁটি করবে সরকার ক্ষতিপূরণও দেবে, কিন্তু চলে যেতে হবে সেখান থেকে, এরকম একটা নোটিশ এসেছিল। তখন তারা সবাই ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তো ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হওয়াতে ঠাকুর তাদেরকে কী কী বলেছিলেন সেই কথাগুলো আজকে পাঠ করে শোনাবো। তার কারণ ঠাকুর তাদেরকে শুধু গৃহত্যাগ করার ব্যাপারে যে শুধু সেই পরিস্থিতির জন্য যে কিছু উপদেশ দিয়েছিলেন তা নয়, যে কথাগুলো বলেছিলেন সেগুলো আমাদের সারা জীবন ধরেই কাজে লাগে, খুব প্রাসঙ্গিক কিছু কথা। আসছি মূল পাঠে। তো ঠাকুর যেখানে ছিলেন আর কি, সেখানে দলে দলে লোক আসছে, ঠাকুরের উপদেশ শ্রবণ করে চলে যাচ্ছে। এদিকে ব্রিটিশ সরকার তখন যুদ্ধের প্রয়োজনে বিমান ঘাঁটি তৈরি করার জন্য যে ওই ফেনী শহর বাংলাদেশের, সেই তখন তো অবিভক্ত ছিল, তো সেই ফেনী শহরের চারিদিকে 35টা গ্রামের মানুষদের, একটা দুটো নয়, 35টা গ্রামের মানুষদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারি করেছে। উক্ত গ্রামসমূহের সমস্ত পরিবার তখন বিভ্রান্ত হয়ে পড়েছে। আমরাও নোটিশ প্রাপ্ত হয়েছি। তো ফণীন্দ্র কুমার মালাকার মহাশয়, শ্রী ফণীন্দ্র কুমার মালাকার মহাশয় বলছেন যে আমরাও এই নোটিশ পেয়েছি, সবাইকে এই নোটিশ দেওয়া হয়েছে। আমাদের বাড়ির অতি সংলগ্ন উত্তর দিকে একটি বিরাট ধানি জমির মাঠে বিমান ঘাঁটি তৈরির জন্য স্থানরূপে সরকার নির্ণয় করেছে। অতএব আমাদের মানসিক অবস্থা যে কী হতে পারে সেটা সহজেই অনুমেয়। রক্ষা ঠাকুর স্বয়ং এই ঘোরতর বিপদে উপস্থিত আছেন। তখন ঠাকুর সেখানেই ছিলেন। যাহা করিতে হয় ঠাকুর করাইবেন, এই ভরসায় আমরা শান্ত আছি। নোটিশপ্রাপ্ত লোকেরা দলে দলে আসিয়া ঠাকুরের পায়ে পড়িয়া কাঁদিয়া নিবেদন করিতে আরম্ভ করিল, বাবা, আমরা এখন কি করিব? বাড়িঘর ছাড়িয়া উঠিয়া যাইবার জন্য সরকার হইতে 2 বার নোটিশ পাইয়াছি। সরকার এখানে বিমান ঘাঁটি করিবে। আমরা বাড়িতে থাকিয়াও অতি কষ্টে পরিবার পালন করিতেছি। এমত অবস্থায় বাড়িঘর ছাড়িয়া স্ত্রী পুত্র পরিবার লইয়া কোথায় যাইব, কি করিব, দিশা হারাইয়া ফেলিয়াছি। আমরা অসহায়, সম্বলহীন, অর্থহীন, নিরুপায়, চোখে অন্ধকার দেখিতেছি। বাবা, আপনার শ্রীচরণে শরণ রইলাম, আমাদের কি গতি করিবেন করিয়া দিন। ঠাকুর সহানুভূতি সূচক মৃদু মধুর কণ্ঠে প্রবোধ দিতেন, আপনারা অধৈর্য অসহিষ্ণু হইয়া পড়ছেন কেন? সংসারে চলতে গেলে কখনো সুখ কখনো দুঃখ আসে। সুখের সময় সুখ, দুঃখের সময় দুঃখ ভোগ কইরা যাইতে হয়। এজন্য চঞ্চল হইতে নেই। চঞ্চলতা প্রযুক্ত হলে কষ্ট ভোগ বৃদ্ধি প্রাপ্ত হয়। অতএব ভাগ্যেরে মান্য কইরা ধৈর্য সহকারে থাকেন। এই বিপদ সমষ্টিগত। প্রবল ঝঞ্ঝায় বাড়িঘর যখন উড়ে যায় তখন নিরস্ত্রায় হইয়া কোথাও গিয়া সাময়িক আশ্রয় নিয়ে কাল যাপন করতে হয়। পরে সময় সুযোগ আসিলে পুনরায় বাড়িঘর কইরা বসতি করে। সেরকমই যুদ্ধ বা ঝঞ্ঝায় যখন পড়েছেন, সরকার বাড়িঘর ছেড়ে দিয়ে সরকার যে ক্ষতিপূরণ দিচ্ছে আপনাদেরকে, সেটা আপনারা গ্রহণ করুন, এই কথাই বলছেন ঠাকুর। ক্ষতিপূরণ নিয়ে দূরবর্তী কোনো স্থানে গিয়ে একটা আশ্রয় নিয়ে কিছুকাল বসতি স্থাপন করুন সেখানে। যুদ্ধ বিপদ যখন শেষ হবে তখন সরকার পুনরায় বাড়ির জায়গা জমি সব দিবে। বিমান ঘাঁটি সরকার ছাড়বে না। অতএব বিপদের সময়টায় ধৈর্যের সঙ্গে কাটিয়ে দেওয়াটাই সমীচীন। ধৈর্য হারা হইবেন না। এই বিপদে ধৈর্যই একমাত্র সহায়। ভয়ের কি আছে? ভয়ের কিছু দেখি না।
ঠাকুর হইতে এই প্রকার সান্ত্বনা বাক্য পাইয়াও সকলে বিষণ্ণ বদনে চলিয়া যাইত। সকলেই বিষণ্ণ ছিল। সান্ত্বনা বাক্য তো, এই কথা তো ঠাকুর বলছেন, কিন্তু কেউ ঠিক আনন্দ পেত না এই কথাগুলোতে। শুনতো, শান্তির জন্য ঠাকুরকে কি করতে হবে জিজ্ঞাসা করতো, কিন্তু মন থেকে কেউ মানতে পারছিল না যে তাদেরকে সেই জায়গাটা ছেড়ে দিয়ে সরকারের সাহায্য নিয়ে অন্যত্র কোথাও যেতে হবে। ক্রমে বিভিন্ন স্থান হইতে প্রায় প্রতিদিন দু একজন করিয়া গুরু ভ্রাতা ঠাকুরের নিকট উপস্থিত হইতে আরম্ভ করিলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করিতেন, বাবা, এই বিপদে কোথায় যাব, কি করব, কিছু ঠিক করতে পারি না বলে আপনার পদপ্রান্তে ছুটে এসেছি। ঠাকুর সকলকে বলিতেন, আপনারা এত অধৈর্য হইয়া পড়ছেন কেন? বিপদ আসে, পুনরায় চইলা যায়, চিরস্থায়ীভাবে থাকে না। শশাগরা পৃথিবীর অধীশ্বর হরিশ্চন্দ্র একদা সর্বহারা হইয়া কাশীধামে ডোমের অধীনে আশ্রয় নিয়া শবদাহের কার্য করছিলেন। তিনি কি ছিলেন, কি হয়েছেন, কি করছেন, এজন্য কোনো অনুতাপ অনুশোচনা ছিল না। বর্তমানের আঁকড়াইয়া ধৈরা পড়িয়াছিলেন। স্ত্রীপুত্র হারা হইয়াও ধৈর্যচ্যুত হন নাই। ভোগকাল অন্ত হওয়ার পর পুনঃ সব ফিরা পাইয়াছিলেন। শ্রীবৎস, চিন্তা, নল, দময়ন্তী, সাবিত্রী, সত্যবান এ সকল দৃষ্টান্ত থাইকায় এই উপদেশই লাভ করা যায়। সকলে স্বীয় কপালেরে ধৈর্য সহকারে মান্য কইরা আপদকাল কর্তন করছেন। জন্মের সঙ্গে সঙ্গে কপাল নিয়া জন্ম নিছেন। যে কোনো স্থানে যান, কপালখান আপনার সঙ্গেই যাইব। কপালখান রাইখা কোথাও যাইতে পারবেন না। সুতরাং ধৈর্য ধারণ কইরা কপালের লিখন মান্য কইরা নাম নিয়া পইরা থাকেন। এই কপালেরই ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, দৈব বলে। নামের অমোঘ অসীম শক্তি। অতএব এদিক সেদিক ছুটোছুটি না কইরা ধৈর্য সহকারে নাম সহায় সম্বল কইরা থাকেন। গুরু বিনা নান্য পন্থা বিদ্যতে। গুরু বিনা নান্য পন্থা বিদ্যতে। ভয় কি? ঠাকুরের উপদেশ শুনিয়া লোক ম্লান মুখে ঠাকুর প্রণাম করিয়া চলিয়া যান। আশ্বিন মাসের প্রথম ভাগে কয়েকজন গুরুভ্রাতা আসিয়া বিপদের কথা জানাইলে ঠাকুর বলিলেন, ভীত হওয়ার কারণ কিছু দেখিতে পাই না। তবু আপনারা ভীত হইলে কি করুম? জীবনে চলার পথে উত্থান পতন, সুখ দুঃখাদির সম্মিলন হয়, সেজন্য ভীত হইলে চলবে কেন? গুরু ভরসা কইরা সাহসের সঙ্গে সকল অবস্থার মোকাবিলা করাই মনুষ্যত্বের পরিচায়ক। যুদ্ধ আসন্ন, প্রচণ্ড যুদ্ধ হইব। এই স্থানে নানা প্রকারের বহু বোমা বহুবার বর্ষিত হইব। ফেনীরে কেন্দ্র কইরা জাপান প্রবল এরোপ্লেন যুদ্ধ চালাইব। শেষ দিনের এরোপ্লেন যুদ্ধে জাপানের ও ব্রিটিশের অনেক প্লেন নষ্ট হইব। এরপর এইখানে আর যুদ্ধ হইব না। দেখা যায় সুভাষ বোসের ফৌজ ডিমাপুর পর্যন্ত আগাইয়া আসব। শেষ অবধি বিশ্বাসঘাতকতার জন্য রসদের ও অস্ত্রের অভাবে ছিন্ন বিচ্ছিন্ন হইয়া পড়ব। অবশেষে যৌথ শক্তির আক্রমণে জাপান অবর্ণনীয়ভাবে পরাস্ত হইব। ব্রিটিশের প্রয়োজনে বাড়িঘর ছাইরা দিয়া অন্য স্থানে গিয়া যুদ্ধকাল কাটানো উচিত। যুদ্ধ থাইমা যাবার পর পুনরায় বাড়িঘর সব দিয়া দিব। কালাকাল যোগে ব্রিটিশও থাকব না, আপনারা নির্ভয়ে থাকেন গিয়া। ঠাকুর নীরব হইলেন। গুরুভ্রাতারা আনন্দিত হইলেন। আমাদের বাড়ি ছাড়িয়া দিবার জন্য গভর্নমেন্ট বিশেষ চাপ সৃষ্টি করায় বরদা ঠাকুরকে জানাইলেন। শুনিয়া ঠাকুর বলিলেন, সরকারের প্রয়োজন হইয়া পড়িয়াছে, সরকারের বিরুদ্ধাচারণ করা সমীচীন হইব না। কিছুকাল পরে যুদ্ধ বন্ধ হইলে সরকার বাড়িঘর সব ছাইরা দিব, তখন পুনরায় বাড়ি ফিরে আসা যাইব। সাময়িক বসতির জন্য ফেনী শহরে বাসা বাড়ি ভাড়া নিবার ব্যবস্থা করেন। তো এইভাবেই ঠাকুর সেদিন তার ভক্তদেরকে বুঝিয়েছিলেন বিপদের দিনে গুরু ভরসা করে নাম নিয়ে থাকার জন্য। আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।